প্রফেসর ইউনূসের আমলের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মেটিকুলাস চিফ প্রসিকিউটর শেখ হাসিনার সাম্প্রতিক যে রয়টার্সের সাক্ষাৎকার এবং ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, নেতাদের নিয়ে দেশে ফেরার ঘোষণা, আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা, এই ঘোষণাকে তিনি অন্যরকমভাবে দেখছেন। তিনি প্রচণ্ড আশ্চর্য হচ্ছেন এবং তিনি বলার চেষ্টা করছেন শেখ হাসিনা এই দুঃসাহস দেখাচ্ছে কিভাবে, এই দুঃসাহস দেখানোর দায়টা কার, ব্যর্থতাটা কার, সেই প্রসঙ্গ তিনি বলছেন। তাজুল ইসলাম যখন এই প্রশ্ন করছেন যে শেখ হাসিনার এই দুঃসাহস কোত্থেকে হচ্ছে, এর দায়টা কার, শেখ হাসিনার দুঃসাহস কোত্থেকে হচ্ছে সেটা শেখ হাসিনার ব্যাপার, কিন্তু দায়টা কার, কার ভুলে কিংবা কার দোষে কিংবা কাদের দোষে কাদের ভুলে আওয়ামী লীগ এত দ্রুত প্রাসঙ্গিক হয়ে পড়ল এবং শেখ হাসিনা এত দ্রুত দেশে ফিরে আসার ঘোষণা তিনি নিজেই দিচ্ছেন, যখন কিনা তাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে যে আদালতের রায়, সেই রায় কার্যকর করার দাবি চতুর্দিকে চলছে। তাজুল ইসলামের বক্তব্যটা কি, শঙ্কাটা কোথায়, ব্যর্থতাটা কার, এই ব্যর্থতার দায় তিনি নিজে এড়াতে পারেন কিনা? শেখ হাসিনা সরকার পরবর্তী সময়ে যে ১.৫ বছরের মেটিকুলাস শাসনামল, সেই শাসনামলের অন্যতম সমালোচনার জায়গা ছিল সেই জায়গাটা, যে জায়গাটার প্রধান হিসেবে বসিয়ে দিয়েছিলেন ডক্টর ইউনূস এই তাজুল ইসলামকে। তাজুল ইসলাম আমরা এই আদালতেরই শেখ হাসিনার আমলে যে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল, সেই যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী হিসেবে লড়তে দেখেছি। সেই একই আদালতে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হতেও আমরা দেখেছি, অর্থাৎ দুই ভূমিকায় তিনি পালন করেছেন। রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হিসেবে তিনি কি সফল ছিলেন, নাকি শেখ হাসিনার যে দুঃসাহস, সেই দুঃসাহস দেখানোর একটা বড় দায় তার নিজের ওপরেও বর্তায়? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি কি বলতে চাইলেন তিনি, কি বোঝাতে চাইলেন, আমরা কতটুকু বুঝতে পারছি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডক্টর ইউনূসের যে পছন্দ, যে যে সেক্টরে তিনি যে মানুষগুলোকে পছন্দ করে বসিয়েছিলেন, প্রায় প্রত্যেকটা মানুষই বিতর্কের জন্ম দিয়েছেন। সেটা উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা, তার সরকারের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন বড় বড় দায়িত্বে বসিয়েছেন যাদের প্রায় সবাই বিতর্কের জন্ম দিয়েছেন এবং সব থেকে বেশি বিতর্কের জন্ম দিয়েছেন যারা, তাদের মধ্যে একজন কিন্তু এই তাজুল ইসলাম, যিনি চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই সময় সেনাবাহিনী সম্পর্কে বাজে মন্তব্য করা, সেনাবাহিনীকে বিতর্কিত করার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছিল। তিনি কি বলছেন আগে একটু জেনে দেখি, তারপরে সেই যে শেখ হাসিনার দুঃসাহসের কথা বলছেন, তার দায়টা কোন দিকে যায় সেটা একটু মাপযোগ করে ক্যালকুলেটরে হিসাব করার চেষ্টা করব। কি বলছেন তিনি? প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, এই দুঃসাহস তাদের হওয়ার কথা ছিল না। তাজুল ইসলাম, অর্থাৎ যে দুঃসাহস আওয়ামী লীগ দেখাচ্ছে, সেই দুঃসাহস হওয়ার কথা ছিল না। তাহলে হলো কেন? কি কারণে হলো? কার ব্যর্থতার কারণে হলো? চলুন একটু জানি। 2024 সালের জুলাই আগস্টে যে ক্ষমতাচ্যুত সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী, সেই শক্তিগুলোর আবারও দেশে ফেরার ঘোষণা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয়তা রাষ্ট্রের ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন এই মেটিকুলাস সাবেক চিফ প্রসিকিউটর। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরদিন এই কথা বলেছেন তাজুল ইসলাম। অনেক আত্মত্যাগের কথা বলছেন তিনি এবং সেই আত্মত্যাগের স্মৃতি ধরে রাখতে অডিও ভিজুয়াল প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, সেখানে তিনি এই কথা বলছেন। রাজধানীর সেগুনবাগিচায় সেই অনুষ্ঠান হয়েছে। তাজুল বলেছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে যাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারা এখন প্রকাশ্যে দেশে ফেরার তারিখ ঘোষণা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের সমর্থকদের সক্রিয়তা বেড়েছে।
তার ভাষ্য, আজকে তারা তারিখ দিয়ে বলে ফেরত আসবে, এই দুঃসাহস তাদের হওয়ার কথা ছিল না। এটি সামগ্রিকভাবে রাষ্ট্রের ব্যর্থতা। তিনি এটাকে রাষ্ট্রের ব্যর্থতা বলছেন। অভ্যুত্থানের প্রথম 1.5 বছরে এমন পরিস্থিতি দেখা না গেলেও গত কয়েক মাসে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার নিশ্চিত না হলে এই প্রবণতা আরও বাড়তে পারে। এখন বিষয় হচ্ছে যে আপনি চিফ প্রসিকিউটর, আপনি যখন ভাবছেন যে গণহত্যা এবং নানা অভিযোগের দায় তাদের রয়েছে, এই আপনিই তো একসময় গণহত্যা এবং যুদ্ধাপরাধীদের অভিযোগে যারা অভিযুক্ত ছিল তাদের পক্ষের আইনজীবী ছিলেন। সুতরাং আইনজীবীরা বিভিন্ন সময় নিজের স্বার্থ সংশ্লিষ্ট কারণে যে বিভিন্ন পক্ষে দাঁড়ায়, এটা আপনাকে দিয়েই প্রমাণ করা যায়। সুতরাং আপনি যেটা বলছেন সেটাই যে বাইবেল হয়ে দাঁড়াবে সেটা তো নাও হতে পারে, অন্যটাও হতে পারে, ভিন্নটাও হতে পারে। তিনি আর কি বলছেন, তিনি বিচার প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরছেন। বলছেন, গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সংগঠিত অপরাধের বিচার কেবল দায়ীদের শাস্তির জন্য নয়, রাষ্ট্রের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্যও জরুরি। তিনি বলছেন, এই বিচার সম্পন্ন করতে না পারলে সমাজে ক্ষোভ ও অস্থিরতা জমতে থাকবে। ভবিষ্যতে রাষ্ট্র সংকটে পড়লে মানুষ এগিয়ে আসার অনুপ্রেরণা হারাতে পারে। এই যে কথা বলছেন, মানে জাস্টিস বা উত্তরণকালীন ন্যায় বিচারের 5টি উপাদানের কথা তিনি বলছেন। অপরাধের বিচার, সত্য উদ্ঘাটন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং স্মৃতি সংরক্ষণ, এরকম উদ্যোগ নিতে হবে, এটা বলছেন। এখন মোদ্দা কথায় যায়, তিনি বলতে চাইছেন যে শেখ হাসিনা যে ঘোষণা করছেন ডিসেম্বরে আসবেন, নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি দেশে ফিরবেন, এই দুঃসাহস কোত্থেকে তিনি পেলেন? এই প্রশ্নের তো সমাধান আমাদের খুঁজতে হবে। এখন মানে এই দুঃসাহসের দায় যদি বিএনপি সরকারের হয়ে থাকে, আমার মনে হয় যে তাজুল ইসলাম ভুলের স্বর্গরাজ্যে আছেন। কারণ আওয়ামী লীগ প্রাসঙ্গিকতা পেয়েছে ডক্টর ইউনূসের দুঃশাসনের কারণে, যে দুঃশাসনের অন্যতম বড় সঙ্গী তিনি নিজে। তিনি কি ভুলে গেছেন যে ব্যারিস্টার ফুয়াদের পাশে দাঁড়ানো অবস্থায় ব্যারিস্টার ফুয়াদ বলেছিলেন সেনানিবাসের ইট খুলে নেবেন, সেনানিবাস আক্রমণ করবেন? এই তো তাজুল ইসলাম, যিনি পাশে দাঁড়িয়ে এরকম সেনানিবাস উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা তাদের দল থেকে। এবি পার্টি করেন তো তিনি। এবি পার্টি মানে তার মাদার সংগঠন কোনটা সেটা তো আমরা খুব ভালোভাবে জানি, এবং মাদার সংগঠনের সুপারিশেই তিনি ইউনূসের কল্যাণে এই চিফ প্রসিকিউটর হয়েছিলেন, যেটাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কারণ এই আদালতেই যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী তিনি ছিলেন, ওই একই আদালতে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর কিভাবে তাকে নিয়োগ দেয়া হলো? অন্য কোনো ব্যক্তি ডক্টর ইউনূস কেন খুঁজে পেলেন না, আসিফ নজরুল কেন খুঁজে পেলেন না, এই প্রশ্নগুলো এসেছে। এবং আসিফ নজরুলের সঙ্গে তার প্রচণ্ড সখ্যতার কারণেই এটা পেয়েছেন। আসিফ নজরুলের ওই মানে শহীদ জাহানারা ইমামের সময় ঘাতক দালাল নির্মূল কমিটিতে যে কাজ করেছেন, সেখান থেকে আসিফ নজরুল যে একেবারে রিভার্স টোনে সাম্প্রদায়িক শক্তির একজন বড় মানে শক্তি হয়ে উঠেছেন তিনি, এটাই প্রমাণ করে। এখন যদি শুধুমাত্র ইউনূসের অন্যান্য ব্যর্থতা তো রয়েছে, দেশকে মবের সাম্রাজ্য তৈরি করেছেন, আইন আদালত বিচার ব্যবস্থাকে একেবারে কুক্ষিগত করেছেন, মানুষের জামিন পাওয়ার অধিকার কেড়ে নিয়েছেন, আদালত চত্বরে মব করিয়েছেন, সারা দেশে শত শত মাজার ভেঙেছেন, মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অজুহাতে বহুজনকে মারা হয়েছে, বাউলদেরকে মারা হয়েছে, যাকে ইচ্ছা তার উপরে মব তৈরি করা হয়েছে, চাঁদাবাজি করা হয়েছে, ডিসি নিয়োগ বদলি, এসপি নিয়োগ বদলি, এটার মাধ্যমে শত শত হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, রাষ্ট্রের টাকা মেরে ক্রিপ্টোকারেন্সিতে দেশের বাইরে পাঠানোর অভিযোগ উঠেছে। সুইস ব্যাংকে 2025 সালে 42%-এরও বেশি, 42% অতিরিক্ত অর্থ জমা পড়েছে আগের বছরের তুলনায় ডক্টর ইউনূসের আমলে। এই ব্যাপারগুলোই তো প্রমাণ করে যে ডক্টর ইউনূসের সরকার সফল ছিল না। শুধু এটুকু বললেই আমার মনে হয় যে অনেক কম বলা হবে, বরং শেখ হাসিনার দুঃশাসনকে অতিক্রম করে আমরা যে ভালো শাসন প্রত্যাশা করেছিলাম সেটা দেওয়ার পরিবর্তে অন্তত 100 গুণ খারাপ শাসন তিনি দিয়েছেন, এবং তার একটা বড় অংশ ছিলেন দায়িত্বে এই তাজুল ইসলাম।
এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি বিতর্কের ঊর্ধ্বে থাকতে পেরেছে? আমরা যদি একটা দুইটা উদাহরণ দিই, শেখ হাসিনার যে রায় হলো সেই রায়ে আমরা দেখেছি যে একটা ব্যাপার প্রমাণ করার চেষ্টা করেছেন এবং বলেছেন প্রমাণ হয়েছে, সেটা হচ্ছে যে মেট্রো রেল, সরকারি জায়গা, এখানে ওখানে যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সেগুলো শেখ হাসিনা নিজে তার লোকদেরকে দিয়ে আগুন লাগিয়েছেন, এই ব্যাপার, এই তথ্য নাকি সেখানে প্রমাণিত হয়েছে। অথচ মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশ না মারলে, থানা জ্বালিয়ে না দিলে বিপ্লব সফল হতো না, এরকম বক্তব্য বিপ্লবের সামনের সারির নেতার মুখে আমরা টেলিভিশন সাক্ষাৎকারে শুনেছি। সেটাকে ডকুমেন্টস হিসেবে ধরা হয়নি, অন্য গুজামিল দিয়ে ডকুমেন্টস হিসেবে বলার চেষ্টা করেছে যে এই আগুনগুলো মানে শেখ হাসিনা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ ছাত্র জনতার উপরে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, গুলি চালিয়েছে, তাদেরকে মেরেছে, এটা তো সত্য। এই সত্যকে উপস্থাপন করাটাই তো যথেষ্ট ছিল। আপনি মিথ্যাকে সত্য হিসেবে যখন জাহির করতে যাবেন তখন কিন্তু বিচার কাজ বিতর্কিত হবে। আরেকটা ব্যাপার হাস্যকর হয়েছে, সেটা হচ্ছে যে তিনি মানে শেখ হাসিনার পক্ষে যাকে আইনজীবী নিয়োগ দিয়েছিলেন তার ওই আদালতের মধ্যে বিচারকের সঙ্গে শেখ হাসিনার ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা, তারপরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পরে হাসতে হাসতে দাঁত কেলিয়ে 32 দোকানে 64 পাটি দাঁত বের করে বলা যে এই ঘটনায় আমি খুবই কষ্ট পেয়েছি, হা হা হা। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো তো প্রমাণ করেছে যে মানে ওখানে যে কর্মকাণ্ড, বিচার বিতর্কিত সেটা বলছি না, ওখানে যে কর্মকাণ্ডগুলো হয়েছে এই চিফ প্রসিকিউটরের নেতৃত্বে, সেই কর্মকাণ্ডগুলো হাস্যরসের জন্ম দিয়েছে। যদি সেটাই হয়ে থাকে তাহলে সেটাও তো একটা অপশাসনের অংশ। আমরা কিন্তু অপশাসন থেকে মুক্তি চেয়েছিলাম, শেখ হাসিনার অপশাসনের জন্য আমরা তাকে বিদায় করেছি। আমরা একটা ভালো শাসন চেয়েছিলাম যেখানে আদালত স্বাধীন হবে, সব কিছু আইনের মাপকাঠিতে চলবে, সব কিছু ঠিকঠাকভাবে চলবে। কিন্তু ইউনুসীয় যুগে সেটা কি ঠিক চলেছে? এক কথায় উত্তর হচ্ছে ঠিক চলেছে। ঠিক চলেনি শুধু এটুকু বলেই কি আপনি ক্ষান্ত দেবেন? তা তো না, বরং আপনি উল্টা বলবেন যে আরও 100 গুণ খারাপ চলেছে প্রতিটা ক্ষেত্রে। সমাজে হিংসা বিদ্বেষের চাষাবাদ যেভাবে করা হয়েছে, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে এরকম হিংসার চাষাবাদ বাংলাদেশে কখনো কেউ কোনো সরকার করেনি। সে যত সরকারি খারাপ সরকার হোক, আপনি এর আগে এরশাদ সরকারকে আমরা স্বৈরাচার বলেছি, তাদেরকে আপনি দেখেন, আওয়ামী লীগ সরকারকে, সর্বশেষ আওয়ামী লীগ সরকারকে আমরা স্বৈরাচার বলছি, সেখানে দেখেন এই হিংসার চাষাবাদ কি এই পরিমাণে হয়েছে? হ্যাঁ, রাজনৈতিক প্রতিহিংসা তো সবসময়ই ছিল। সে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যে যখন ক্ষমতায় থেকেছে রাজনৈতিক প্রতিহিংসা প্রত্যেকের মাঝেই ছিল এবং সেটা চরিতার্থ করার চেষ্টা করেছে। কিন্তু ডক্টর ইউনূস যেভাবে এই সমাজটাকে হিংসার সমাজে পরিণত করেছেন, সেরকমটা কি আমরা এর আগে দেখেছি? যাকে ইচ্ছা তার উপরে মব তৈরি করা, মুক্তিযোদ্ধার মানে গলায় জুতা দেয়া, মুক্তিযোদ্ধাকে গালে মুখে জুতা দিয়ে পেটানো, মুক্তিযোদ্ধার টুটি চেপে ধরা, সাংবাদিককে মিথ্যা সন্ত্রাস বিরোধী আইনে শীর্ষ সন্ত্রাসী হিসেবে জেলে নিয়ে যাওয়া, এবং সবথেকে ভয়ঙ্কর কথা হচ্ছে আদালতকে প্রভাবিত করে সবার জামিনের অধিকার কেড়ে নেওয়া। এই ব্যাপারগুলোই তো হয়েছে। আবার যে আদালতের দায়িত্বে ছিলেন তিনি, সেখানে ঘুষ বাণিজ্য, টাকা লেনদেন, জামিনের পরিবর্তে 1 কোটি টাকা দাবি করা, রাজসাক্ষী তৈরি করে হাজার হাজার কোটি টাকা লেনদেন, এরকম অভিযোগ তো উঠেছে। তো এরকম অভিযোগ মানে এর আগে তো এরকম অভিযোগ আমরা 55 বছরের ইতিহাসে কখনো দেখিনি যে কাউকে রাজসাক্ষী বানানোর জন্য হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, এরকম অভিযোগ কেউ করলো। এবং মজার ব্যাপার হচ্ছে যে এত সব অভিযোগ, সেই অভিযোগের বিন্দুমাত্র তদন্তের কোনো প্রক্রিয়াও আমরা দেখছি না। যখন পুরো দস্তুর ব্যর্থ ইউনূস সরকার 5 বছর 10 বছর ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, তখন জনগণের যে কি বলবো ইচ্ছা, সেই ইচ্ছা, বিএনপির রাজনৈতিক দৃঢ়তা, সেনাপ্রধানের দৃঢ়তা, এই কারণে ডক্টর ইউনূস এই ধরনের মেটিকুলাস পাবলিকগুলোকে নিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারেননি। যদি 1.5 বছরের জায়গায় তারা 5 বছর থাকতে পারত, তাহলে অবস্থাটা কি হতো? বিনিয়োগ শূন্যের কোটায় গেছে, দুর্নীতি লাভ দিয়ে বেড়েছে, সুইস ব্যাংকে টাকা জমা দেওয়ার হার বেড়েছে, মানে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, এই ব্যাপারগুলো আমরা দেখেছি, সব ক্ষেত্রেই তো আমরা দেখেছি। এবং মানে এই যে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজনকে জামিন দেওয়ার জন্য 1 কোটি টাকা ঘুষ চাওয়া, তার অডিও সরাসরি প্রকাশিত হয়েছে। সেই সময় দায়িত্বে কে ছিলেন? সুতরাং শেখ হাসিনা 2 বছরে মানে 1.5 বছরের মাথাতেই প্রাসঙ্গিক হয়ে গেছেন, এটা কিন্তু ইউনূস সরকারের ব্যর্থতার কারণেই হয়েছে। যদি ইউনূস সরকার সফল হতেন তাহলে 2024-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের, আওয়ামী লীগ সরকারের এত বড় পতনের পরে জনগণ আবারও এরকমটা ভাবতো না যে এদের চাইতে তো আগেরটাই ভালো ছিল, এরকম ভাবতে শুরু করেছে তো জনগণ। সেখান থেকে জনগণ কেবলমাত্র একটু মুক্তি পেল যখন গণতান্ত্রিক সরকারে এলো, বিএনপি সরকার এলো। সেই মুক্তি পাওয়ার ব্যাপারটাও তাদের সহ্য হচ্ছে না। তারা মনে করছেন যে ডক্টর ইউনূস অনেক ভালো দেশ চালিয়েছে, বিএনপি সরকারের ব্যর্থতার কারণে শেখ হাসিনা এমন দুঃশাসন মানে দুঃসাহস দেখাচ্ছেন। তার মানে কি তিনি বলতে চাইছেন যে শেখ হাসিনার সঙ্গে বিএনপির গোপন আঁতাত হয়েছে? এটা কি বিশ্বাসযোগ্য? শেখ হাসিনার আমলে কিংবা আওয়ামী লীগের আমলে সব থেকে বেশি বঞ্চিত কিংবা নির্যাতিত কারা হয়েছে? তাজুল ইসলামরা নাকি বিএনপি? অবশ্যই বিএনপি। বিএনপির নেতাকর্মী, দল হিসেবে বিএনপির শীর্ষ নেতা সবাই। মানে সেখানে তাজুল ইসলামরা কোথায় ছিলেন? কি তাদের ভূমিকা ছিল? তাজুল ইসলামরা কি জেলে গিয়েছেন, নাকি বিএনপির শীর্ষ নেতাদের জেলে যেতে হয়েছে, তারেক রহমানকে বিদেশে নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে? তাহলে ডক্টর ইউনূসের শাসনামলকে একেবারে বেহেস্তের সুখের মতো বলে বিএনপির আমলে তিনি হুট করে বলছেন এটা রাষ্ট্রের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। এই ধরনের কথা বলে নিজেদের যে ব্যর্থতা, নিজেদের যে দুঃশাসন, নিজেদের যে অপশাসন, যেখান থেকে আমরা মুক্তি পেতে চেয়েছিলাম, মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্ত পেতে চেয়েছিলাম, সেটা কি আমরা পেয়েছি? পাইনি তো। বাংলাদেশে 24 জুলাই আন্দোলনকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ওন করত শুধুমাত্র একটা পয়েন্টে, যদি তাদের অবস্থান দৃঢ় থাকতো, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থান। কিন্তু আমরা ঠিক তার ব্যতিক্রম দেখেছি। 2024-এর 5 আগস্টের পতনের পরে প্রথম আক্রমণ করা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে, প্রথম আক্রমণ করা হয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্যকে। আপনি মেহেরপুরে যান, মেহেরপুরে মুজিবনগরে অন্তত 3 শতাধিক ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। ওটার সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক? মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক? আপনারা কথায় কথায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবেন, 16ই ডিসেম্বর বিজয় দিবস মানবেন না, 30 লক্ষ শহীদ মানবেন না, বলবেন যে 1.5 লাখ বিহারি হত্যার বিচার চাই, এটা বলবেন 2000 মাত্র মানে 71 সালে মারা গেছে, এই ব্যাপারগুলো বলবেন যে 14ই ডিসেম্বর মানে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের উপরে অত্যাচার করেনি, হত্যাযজ্ঞ চালায়নি, ওটা ভারতীয় চর, ভারতীয় দোসররা করেছে। বলবেন 16ই ডিসেম্বর এটা আসলে ভারতের বিজয় দিবস, আমাদের বিজয় দিবস না। বলবেন 26শে মার্চ মূলত স্বাধীনতা দিবস না, 75-এর 7ই নভেম্বর মূলত আমরা স্বাধীন হয়েছি, সেটাই আমাদের স্বাধীনতা দিবস। এই ধরনের ফালতু ন্যারেটিভ তৈরি করবেন আর জনগণ আপনাদের উপরে আস্থা রাখবে, এটা তো হয় না। এটা স্বপ্নের রাজ্যে বসবাস করা। আপনারা যদি এই একটা জায়গা, আপনারা বলতে জুলাই আন্দোলনে তো বাংলাদেশের বেশিরভাগ মানুষই সমর্থন দিয়েছিল, মানে আপনি বেশিরভাগ মানুষই সমর্থন দিয়েছিল। কিন্তু মানুষ আজকে কেন মনে করছে যে এই সমর্থন দেওয়াটা ভুল ছিল? কেন মনে করছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগান দেয়া ছেলেগুলো হঠাৎ করে 47 সালকে ভারত পাকিস্তান ভাগকে ওন করা শুরু করলো? কেন হঠাৎ করে 71-এর চাইতে 24কে বড় করার চেষ্টা করলো? কেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধাকে নিয়ে কাজের চাইতে জুলাই যোদ্ধাকে নিয়ে বেশি কাজ শুরু হলো? কেন কোটা আন্দোলন করার পরে জুলাই যোদ্ধাদের জন্য নতুন করে কোটা সিস্টেম চালু করতে হবে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, বেতন দিতে হবে, ভাতা দিতে হবে, এগুলো শুরু হলো? তার মানে কি টার্গেটটা একটাই ছিল, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা? এই প্রশ্ন কিন্তু জনগণের মাঝে তৈরি হয়েছে। আর জনগণের মাঝে তৈরি হয়েছে বলেই জনগণ এখন অনেকেই ভাবতে শুরু করেছেন যে এই সমর্থনটা ভুল ছিল। মানে সমর্থনটা ভুল ছিল না। শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকারের তো দুঃশাসন ছিল, তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, তারা দুঃশাসন করেছে, তারা একগুঁয়েমি করেছে, তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, সবই ঠিক আছে।
কিন্তু মানুষ যে সমর্থন দিয়েছিল, যাদেরকে সমর্থন দিয়েছিল, তারা যে মুক্তিযুদ্ধকে ওন করে না, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে বয়ান তৈরি করতে ব্যস্ত, তারা মুজিববাদের কবর রচনা করতে ব্যস্ত, তারা ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে ব্যস্ত, তাহলে তো বোঝাই যায় যে ব্যাপারটা কারা কাদের মেটিকুলাস ডিজাইনে করা হয়েছিল। আমরা একটি ধর্মভিত্তিক দলের আমেরিকার একজন নেতা, তাকে টক শোতে, ফেস দ্য পিপল এই টক শোতে ওপেন বলতে শুনেছি যে ডক্টর ইউনূস বিদেশে বসে লবিস্ট নিয়োগ করে শেখ হাসিনার সরকার পতনের যত বন্দোবস্ত সেগুলো করেছে। একটি ধর্মভিত্তিক দল এবং ডক্টর ইউনূস লবিস্ট নিয়োগ করে এই কাজ বিশ্বব্যাপী করেছে। তিনি নিজে ওপেনলি টক শোতে স্বীকার করেছেন, বলছেন যে আজকে বলতে কোনো দ্বিধা নেই। তাহলে ঘটনাটা কোথায়? ঘটনাটা কি বাংলাদেশের সাধারণ মানুষকে এক ধরনের ফাঁদে ফেলা হয়েছিল? কিন্তু আমরা তো ফাঁদে পড়তে চাই না। আমরা অবশ্যই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, আমরা তরুণদের উপরে ভরসা করতে চাই, কিন্তু তরুণদের মিসগাইড করে ২৪-এর আন্দোলনকে বেহাত করে দেওয়া, ২৪-এর আন্দোলনকে এক ধরনের হাইজ্যাক করে নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তির কিছু সদস্য যে ধরনের অধ্যত্ব প্রকাশ করে যাচ্ছেন, সেই অধ্যত্ব প্রকাশ এবং টক শো, টেলিভিশনে, এখানে ওখানে ৭১ বিদ্বেষী এই বক্তব্য যারা দিচ্ছেন, তাদের মানে প্রোফাইল যদি লাল হয়, জুলাই হয়, তাদের প্রোফাইলে যদি হাদি থাকে, তাহলে তো মানুষের একটা ভুল ধারণা জন্ম নেবে যে এরা মানেই মুক্তিযুদ্ধ বিরোধী। এই ভুল ধারণা তৈরি হতে যে ব্যক্তিগুলো সহায়তা করছে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে, এখানে ওখানে, ওদের বিরুদ্ধে আপনারা যদি অ্যাকশান নিতেন, আপনারা যদি বলতেন যে ৭১ বিরোধী কোনো ন্যারেটিভ তৈরি যারা করবে তারা জুলাই যোদ্ধা না, তাদেরকে আমরা জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে চাই না, তাহলে দেখতেন যে বাংলাদেশের মানুষ আজকে ভিন্ন ভাবনা ভাবতে শুরু করতো না। জুলাইকে ওন করে, জুলাই যোদ্ধাদের, শীর্ষ নেতাদের ওন করে আজকে এনসিপির জনপ্রিয়তা অনন্য উচ্চতায় চলে যেত। শুধুমাত্র এই ন্যারেটিভ, নেগেটিভ ন্যারেটিভ থেকে তারা যদি মুক্ত থাকতে পারত এবং তাদের রাজনৈতিক যে দর্শন, সেই রাজনৈতিক দর্শনে অতি ডানপন্থা যদি মানুষের মাঝে লক্ষণ, মানে মানুষ যদি সেই লক্ষণটা দেখতে না পেত, আমার মনে হয় যে শেখ হাসিনার দুঃসাহস কোত্থেকে হয় এই প্রশ্ন করার আগে আয়নাতে দাঁড়িয়ে নিজেই নিজেকে প্রশ্ন করা উচিত যে এই দুঃসাহসের পেছনে আমাদের কি কি ব্যর্থতা ছিল এবং আমাদের এই ব্যর্থতা, আমাদের এই দুঃশাসনের জন্য দুঃসাহসটা দেখাতে পারছেন শেখ হাসিনা। আজকে হয়তো একটু দেখাচ্ছেন, কালকে আপনাদের ব্যর্থতা আরও বাড়লে এই দুঃসাহস দেখানোটা আরও ভয়ঙ্করভাবে বেড়ে যেতে পারে বহুগুণ। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।